কি আপনি কখনো প্রেমিকার জন্য হাত কেটেছেন? প্রেমিকার জন্য হাত কাটতে কাটতে আগে একটা প্রেমিকা থাকতে হবে। তো কোনটাতে বেশি আপনার লাভ হচ্ছে এখন, যে প্র্যাকটিসে নাকি বিদেশ ভ্রমণে? আপনার এখানে ইন্টারভিউ দিতে এসে লাইট কি করে জ্বলবে, ক্যামেরা কি করে চলবে, আমি তো আপনাকে কোনো প্রশ্ন করিনি। স্যার, এই অ্যাস্ট্রোলজি আপনাকে কতটা সার্জারিতে হেল্প করে? বোঝার চেষ্টা করারও দরকার নেই। ভাস্কুলার সার্জারি কোন কোন ডিজিজ ট্রিট করে থাকে? গোদা গোদা আমি নাম বলি তাহলে এটা বোঝাটা বোধহয় সাধারণ মানুষের পক্ষে একটু অসুবিধাজনক। সাপে কামড়ালে দেখেছি একটা কমন ফার্স্ট এড বলা হয় যে বেঁধে দেওয়া জায়গাটাকে। এর পা কেটে বাদ গেলে কিন্তু আপনার কলকাতা শহরে থাকা অসুবিধে। মানে আপনি ফাটাবাসে আটকে গেছেন একদম। ভেনের থেকে রোগ হওয়া আর আর্টারির থেকে রোগ হওয়া, এই দুটোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে? কোনটা বেশি কোনটা কম, এটা ডিম আগে না মুরগি আগের মতো প্রশ্ন। আচ্ছা, এই শিরা ছিঁড়ে গেলে আপনারা কোন আঠা দিয়ে জোড়া লাগান? কলেজে পড়া, পাস করা আর ডাক্তারি করা তিনটে কমপ্লিট ডিফারেন্ট বলবেন। শিরায় শিরায় রক্ত, ডাক্তারবাবুর ভক্ত। হাই, আমি কুশল। হাই, আমি সায়ন। আজকে ইনজেকশন পডকাস্টে এমন একজন ডাক্তার আমাদের সাথে আছেন যিনি একজন ভাস্কুলার সার্জন, ডক্টর জয়ন্ত দাস। নমস্কার। 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 ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। বলছি, আপনি কখনো প্রেমিকার জন্য হাত কেটেছেন? প্রেমিকার জন্য হাত কাটতে কাটতে আগে একটা প্রেমিকা থাকতে হবে। পড়াশোনা করতে করতে সেটারই তো সুযোগ পেলাম না, কি করে প্রেমিকা থাকবে? যে পড়াশোনা করতে করতে যৌবন চলে যায়। একদমই তাই। তার কারণ ডাক্তারিতে এতগুলো তাকে সাবজেক্ট পড়তে হয়, তখন যদি তার প্রেমিকা থাকে তাহলে এটা একটা ডিস্ট্রাকশন বলেই ট্রিটেড হয়। অ্যাট দি এজ অফ 18-19 গার্লফ্রেন্ডটা একটা ডিস্ট্রাকশন, অ্যাট দি এজ অফ 40 নয়। আর একটা অসুবিধা হচ্ছে, তাই বলে কি ডাক্তারদের স্টুডেন্ট আমলে বা তারপরে প্রেম হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু সেটা অনেক ম্যাচিওর্ড লেভেলে। সেই জন্য আমার ছিল না, তাই আর কি করা যাবে। সেই জন্য হাত কাটতে হয়নি। হাতে সেন্টও লাগাতে হয়নি। শুধু কাটা না, ভালো দিকও আছে। প্রচুর ভালো জামা কাপড় হয়, ভালো মুভি দেখা যায়, ভালো রেস্টুরেন্টে খাওয়া যায়, সেগুলোও হয়নি। আর আপনার তো বিদেশ ভ্রমণও প্রচুর হচ্ছে। সেটা তো কি করবো, মানুষ ভালোবেসে ডাকলে তাদের কথা তো আর ফেরত দিতে পারি না। আপনি ডেকেছেন বলে তো এখানে এসে পৌঁছে গেলাম, আমি তো ফেরত দিতে পারছি না। তো কোনটাতে বেশি আপনার লাভ হচ্ছে এখন, যে প্র্যাকটিসে নাকি বিদেশ ভ্রমণে? লাভ তো মানসিক। আপনি যদি অর্থনৈতিক বলেন তাহলে কোনো লাভ নেই। মানসিক বললে হ্যাঁ, আমি ভালোবাসি মানুষের সাথে মিশতে, কথা বলতে, বিভিন্ন ফোরামে যেতে, ঠিক যেভাবে আজকে আপনাদের এখানে এসে পৌঁছে গেছি। না, এটা একটু সহজে বুঝিয়ে বলি। স্যার অনেক বাইরে গিয়ে, অনেক ফরেন কান্ট্রিতে গিয়ে উনি সেমিনার করেন, অনেক ইন্টারঅ্যাক্টিভ সেশন করেন। স্যার, শুরুতেই আসি খুব গোদা প্রশ্নে, কারণ ভাস্কুলার ব্যাপারটাই এখন খুব একটা হেভি শব্দ মনে হচ্ছে সব মানুষের। এটা কি ভাস্কুলার ব্যাপারটা কি? বোধহয় এই যে আমাদের রক্তারক্তি অবস্থা, শিরায় শিরায় রক্ত যে থাকে, শিরা, উপশিরা, ধমনী, এইসব নিয়ে আপনার কারবার। অ্যাকচুয়ালি ভ্যাসকুলারটা খুব বেশি টার্মিনোলজিটা পরিচিত নয়, কারণ যখন আমরা MBBS লেভেলে গ্র্যাজুয়েশন পড়াশুনো করেছি তখন ভ্যাসকুলার সার্জারিটা খুব একটা প্রমিনেন্ট ডোমেইন ছিল না। সেটা অনেক বেশি সুপার স্পেশালিটি অবস্থায় সেটা প্রমিনেন্ট ডোমেইন, এবং সেটা এখন একটা এস্টাবলিশড ডোমেইন অফ সার্জারি। এবার ভ্যাসকুলার সার্জারি বলতে আমরা যেটা বুঝি, সেটা অ্যাকচুয়ালি আমাদের দেহে 3 রকমের পাইপলাইন আছে। একটা পাইপলাইনের নাম হচ্ছে আর্টারি, সেকেন্ড পাইপলাইন হচ্ছে ভেইন, আর থার্ড পাইপলাইনটা হচ্ছে লিম্ফেটিক্স। এই 3টে পাইপলাইন আমি বলছি বটে, কিন্তু এই পাইপলাইনে অসংখ্য শাখা প্রশাখা আছে। একটা জাল বলতে যেরকম বোঝায় সেই রকম আমাদের সারা দেহে আছে। এই সমস্ত জাল এবং পাইপলাইনের যে স্পেসিফিক ডোমেইন, সেই ডোমেইনটার নাম হচ্ছে ভ্যাসকুলার সার্জারি। এবার আপনি বলতে পারেন যে এটা কেন ভ্যাসকুলার মেডিসিন নয়? সাধারণত ভ্যাসকুলারে যা যা সমস্যা দেখা যায় তার চিকিৎসাটা বেশিরভাগ ক্ষেত্রেই সার্জিক্যাল, সেই জন্য সার্জিক্যালি প্রিডমিনেন্ট হওয়াতে এটার নাম হয়ে গেছে ভ্যাসকুলার সার্জারি। কিন্তু কোনো জায়গায় যদি ভ্যাসকুলার মেডিসিন বলা হতো তাহলেও ব্যাপারটা একই হতো, এটা জাস্ট টার্মিনোলজির ডিফারেন্স। আমি কি করে বুঝবো যে আমার শরীরে ভ্যাসকুলার প্রবলেম হচ্ছে? আপনার শরীরে ভ্যাসকুলার প্রবলেম হচ্ছে, এটা যদি আপনি ডাক্তার না হন বোঝার কোনো রাস্তা নেই। আপনার শরীরে যদি কোনো সমস্যা হয়, তাহলে যদি আপনি কোনো কিছু বুঝতে পারছেন না কেন হচ্ছে, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে একজন জেনারেল মেডিসিনের যিনি ডাক্তার আছেন আপনি তার কাছে যাবেন।
তিনি আপনাকে ইনিশিয়ালি পরীক্ষা নিরীক্ষা করবেন, দেখবেন যা যা করণীয় করবেন, তারপর তিনি আপনার কোন শরীরের কোন অংশে কি সমস্যা হচ্ছে সেইটা বুঝে আপনাকে আইদার তিনি চিকিৎসা করবেন যদি তার ডোমেনে হয়, আর যদি তার ডোমেনে না হয় তিনি সেই অনুযায়ী আপনাকে রেফার করে দেবে। সুতরাং ভ্যাসকুলার সার্জিক্যাল কোনো প্রবলেম যদি আপনার হয় সেটা ডাইরেক্টলি আপনার বোঝার কথা নয়, বোঝার চেষ্টা করারও দরকার নেই। যেমন আমি আপনার এখানে ইন্টারভিউ দিতে এসে লাইট কী করে জ্বলবে, ক্যামেরা কী করে চলবে, আমি তো আপনাকে কোনো প্রশ্ন করিনি, এটা আপনার ডোমেন। তো সিমিলার ওয়েতে আপনি যার যেরকম ডোমেন আছে সেই ডোমেনের কাছে পৌঁছলে বাকিটা অটোমেটিক চ্যানেলাইজ হয়ে যায়। একদম এটাই আমরা বারবার রিপিট করি আমাদের এই শোতে, যে আপনার যদি কোনো রকম শারীরিক অসুস্থতা বুঝতে পারছেন, নিজেরা ডাক্তারি করবেন না। যেরকম আপনাকে যদি মোবাইল সারাতে দিয়ে আপনি পারবেন না, তো সেরকম আপনি বডি তো আরও কমপ্লিকেটেড একটা যন্ত্র। ভাস্কুলার সার্জারি কোন কোন ডিজিজ মানে ট্রিট করে থাকে? খুব ভালো প্রশ্ন। কোন কোন ডিজিজের যদি এখন মানে গোদা গোদা আমি নাম বলি তাহলে এটা বোঝাটা বোধহয় সাধারণ মানুষের পক্ষে একটু অসুবিধাজনক। আমি বরং সহজ করে বুঝি। আমাদের দেহে নানা রকম অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত পা আছে, চোখ আছে, মাথা আছে, কান আছে, নাক আছে, সব রকম জিনিসপত্র আছে। এবার এই সব রকম জিনিসপত্র মানে হচ্ছে, আমি একদম সহজ ভাষায় বলতে, কতগুলো সেল দিয়ে তারপরে অর্গান তৈরি হয়েছে, তারপরে মাল্টি অর্গান তৈরি হয়েছে, তারপরে সবার কোঅর্ডিনেশন তৈরি হয়েছে। মেশিন চললে যেমন তাতে পেট্রোল লাগে বা ফুয়েল লাগে ইন এনি ফর্ম অফ, এবং তারপরে সেইটা কোনো না কোনোভাবে এক্সক্রিশন করতে হবে, বের করতে হবে। যেমন আমরা গাড়ি চলি তাহলে পেট্রোল বা ডিজেল ভরছি, তারপরে সেটা গাড়িটা চলছে, ধোঁয়া হয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের বডিতেও প্রত্যেকটা সেলের এনার্জি রিকোয়ারমেন্ট আছে এবং সেই এনার্জির জন্য নির্দিষ্ট মেকানিজম আছে, এবং এনার্জি যখন সে কনজিউম করলো তার বেঁচে থাকার জন্য, কাজ করার জন্য, তখন সে কিছু ওয়েস্ট প্রোডাক্ট তৈরি করবে, সেই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বডি থেকে বের করতে হবে। এই যে টোটাল সাইকেলটা, এই সাইকেলটা মেনটেন করতে গেলে যে সিস্টেমটা কাজ করে সেই সিস্টেমটাই হচ্ছে ভ্যাসকুলার সার্জারি, মানে ভ্যাসকুলার সিস্টেম। এবার আমরা ভ্যাসকুলার সিস্টেমের রোগের কথা বলতে গেলে আমরা একটা প্যাটার্ন ফলো করলে বোঝা সুবিধে। আমরা হয় পায়ের থেকে মাথা অবধি যেতে পারি অথবা মাথার থেকে পা অবধি আসতে পারি। তাহলে আমরা যদি ওপর থেকেই শুরু করি, যদি মাথা থেকে শুরু করি তাহলে একটা খুব কমন কথা আমরা জানি, যেটা স্ট্রোক হচ্ছে অথবা তার সিভিএ হচ্ছে, মানে কোনো একটা পাশ একজন মানুষের প্যারালাইজড হয়ে গেছে, এরকম কোনো রুগী আমরা সাধারণত দেখে থাকি, সবাই দেখে থাকে। এবার একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে, এই যে রুগীটা, তার যে অ্যাকচুয়ালি সমস্যাটা মাথায়, সেটা তার পক্ষে বোঝার কথা না যদি না তার স্পেসিফিক নলেজ বা স্পেসিফিক ইনফরমেশন থাকে। তাহলে প্রথমে স্ট্রোক চলে গেল। এরপরে আসছি আমরা গলায় আসলাম। গলাতে আমাদের ক্যারোটিড আর্টারি আছে, সেই ক্যারোটিড আর্টারিতে তার নানা রকম ব্লকেজ হতে পারে, যেটা স্ট্রোককে বেসিক্যালি স্ট্রোক করতে পারে। তাহলে আমাদের ক্যারোটিড আর্টারি হয়ে গেল। এরপরে আমরা বুকে আসছি। বুকে আমাদের হার্ট আছে, লাং আছে এবং আর্চ অফ অ্যাওর্টা এবং একটা পার্ট অফ অ্যাওর্টা আছে। সাধারণভাবে লাং এবং হার্ট কার্ডিয়াক সার্জন বা কার্ডিওথোরাসিক সার্জনরা ডিল করে। অ্যাওর্টা থেকে শুরু করে বাকি যে আর্টেরিয়াল ট্রি, এটা ভ্যাসকুলার সার্জনরা ডিল করে। এখানে আমাদের অ্যানিউরিজম আছে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা এসে গেলে অ্যানিউরিজম আছে। যে কোনো আর্টারি যদি ব্লকেজ হয়ে যায় বা লুমেনটা ছোট হয়ে যায়, যাতে সঠিকভাবে ব্লাড ফ্লো করতে পারছে না, সেই সমস্ত জিনিসগুলোই সার্জারির আন্ডারে আসবে, ভ্যাসকুলার সার্জারি। অ্যানিউরিজমের ব্যাপারটা হচ্ছে কোনো একটা জিনিসের যে পাইপলাইন থাকার কথা, যেমন ধরুন আপনার এই ইঞ্জেকশনটা, আমি একটা তর্কের খাতিরে ধরে নিলাম এইটা আমাদের অ্যাওর্টা, যেটা পেটের সামনে থাকে, স্পাইনের সামনে, এটা নর্মাল। ইউজুয়ালি একটা অ্যাওর্টার সাইজ 2.5 থেকে 3 সেন্টিমিটার হওয়া উচিত ইন ডায়ামিটার। যদি এইটা কোনো কারণে বেড়ে যায় বা ফুলে যায়, তাহলে কি দেখবেন, একটা পাইপ আসছে, তারপর হঠাৎ করে মাঝখানটা বেগুনের মতো ফুলে গেল, আবার পাইপটা নর্মাল হয়ে গেল। এই যে পোর্শনটা ফুলে গেল, এই পোর্শনটার নাম হলো অ্যানিউরিজম। এটা ফুলে যাওয়ার অসুবিধে হচ্ছে, বেলুন যেরকম আপনি ফোলাচ্ছেন, একটু ফুললো, আরেকটু ফুললো, আরেকটু ফুললো, একটা স্টেজের পর ফেটে যেতে পারে। অ্যাওর্টিক অ্যানিউরিজম যদি কোনো কারণে ফেটে যায়, তাহলে ফর অল প্র্যাকটিক্যাল প্রবাবিলিটি একজন মানুষকে বাঁচানো সম্ভব নয়, কারণ 2 থেকে 3 মিনিট টাইম নেবে, পুরো বডির ব্লাড লস হয়ে যাবে, সিস্টেম কোলাপস করে যাবে, একজন মানুষ মারা যাবেন। তা সেইটা যদি আমরা আগে থেকে পিক আপ করতে পারি, তাহলে এটার একটা নির্দিষ্ট চিকিৎসা আছে। চিকিৎসার কথায় আমরা পরে আসব। এবার আমরা পেট থেকে এবার পায়ের দিকে এলাম। পায়েও আমাদের আর্টারি, ভেন, লিম্ফ্যাটিক সবই আছে। আর্টারিতেও কোনো কারণে ব্লকেজ হতে পারে, পায়ে ঘা হতে পারে, যে কারণে শুকোচ্ছে না। তাহলে এইটা হলো হার্টের থেকে ওভারঅল বডিতে ব্লাডটা প্রতিটা সেল অবধি পৌঁছালো
এবার পৌঁছলে তার যে ওয়েস্ট মেটেরিয়াল তো সেটা ফেরত আনতে হবে। এই ফেরত আনার কাজটা করে ভেনাস সিস্টেম। এবার আমরা মাথা থেকে শুরু করেছি আর্টারি, তাহলে পায়ের থেকে ভেইনটা শুরু করি। পায়ের ভেইন যদি পায়ের থেকে রক্তটা সোজাসুজিভাবে হার্টে ফেরত আনাটাই হচ্ছে মেইন কাজ। তাহলে এইখানে একটা বিরাট ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে ভেইন, পায়ের যে ভেইনগুলো থাকছে সেটা গ্র্যাভিটেশনাল পুলকে বেশি রকমের টলারেট করতে হচ্ছে, মানে তাকে অ্যান্টি গ্র্যাভিটি আসতে হচ্ছে। আমরা বসে থাকি বা দাঁড়িয়ে থাকি, পায়ের ভেইন আর হার্টের মাঝে যদি আমি একজন মানুষের 6 ফুট লম্বা ধরে নিই, তার মানে মোটামুটি 4.5 ফুট হাইটের ডিফারেন্স, তাকে পাম্প করে তুলতে হচ্ছে। সো ইটস এ ভেরি রিগোরাস ওয়ার্ক ট্রাস্টেড অন ভেইনস। এইটা তুলতে গিয়ে যদি তার কোনো রকমের অসুবিধা হয়, কী অসুবিধা হতে পারে? সে উপরে তুলতে পারছে না, ভ্যালভগুলো তার ঠিকমতো ফাংশন করছে না, তাহলে ভেইনটা পুলিং হতে থাকবে, জমতে থাকবে। এটার নাম হচ্ছে ক্রনিক ভেনাস হাইপারটেনশন, যেটা সাধারণভাবে মানুষ ভ্যারিকোজ ভেন হিসাবে জানে বা বোঝে, কিন্তু আসল রোগটা হচ্ছে ক্রনিক ভেনাস হাইপারটেনশন, যেটা সাধারণভাবে ভ্যারিকোজ ভেন হিসেবে আমরা বলে থাকি। সিমিলার ওয়েতে এটা তো ব্লকেজ হতে পারে, অথবা রক্ত জমাট বেঁধে যেতে পারে। যদি ডিপ ভেনে কোনো কারণে জমাট বেঁধে যায়, তাহলে একে আমরা ডিপ ভেন থ্রম্বোসিস বলি, সেটারও চিকিৎসা করতে হবে। এইভাবে আমাদের ভেইনের সমস্যাগত একটা সেগমেন্ট। আর্টারি এবং ভেইনের মাঝখানে যে কানেকশন থাকে অ্যাট সেলুলার লেভেল, কিছু কিছু মেটেরিয়াল আছে যেগুলো ভেইনের ওই ছোট ছোট ভেনিউল দিয়ে ঢুকতে পারে না, সেগুলোকে ঢোকানোর জন্য এবং এই সার্কুলেশনে নিয়ে আসার জন্য আরেকটা সিস্টেম কাজ করে, যেটার নাম হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। এই হচ্ছে আমাদের মোটামুটি আর্টারি, ভেইন আর লিম্ফেটিক্সের ওরিয়েন্টেশন ইন আওয়ার বডি। এতে যা যা রোগ হবে সেই সবগুলোই বেসিক্যালি ভ্যাসকুলার সার্জারির ডোমেনে পড়ে, ভ্যাসকুলার সার্জারির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। তার মানে ভেইনের থেকে আলাদা রোগ হতে পারে, আর্টারির থেকেও আলাদা রোগ হতে পারে। এক্স্যাক্টলি। এই ভেনের থেকে রোগ হওয়া আর আর্টারির থেকে রোগ হওয়া, এই দুটোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে? এই দুটোকে কম্পেয়ার যদি করি আমরা। এটা খুব ভালো প্রশ্ন। এবার ক্ষতি আপনার কোনটা বেশি কোনটা কম এইভাবে দেখে লাভ নেই। আর্টারির সমস্যার জন্য সঠিক চিকিৎসা না করলে পাটা অ্যাম্পুটেশন হয়ে যেতে পারে। ভেইনের সমস্যার জন্য যদি সে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হয়, তাহলে তার পা কেটে বাদ হয়ে যেতে পারে। সুতরাং কোনটা বেশি কোনটা কম, এটা ডিম আগে না মুরগি আগের মতো প্রশ্ন। সেইটাতে না গিয়ে আমরা যদি ভাবি যে আমাদের কি কি জিনিস হলে আমরা এটা চিকিৎসকের শরণাপন্ন হব, বুঝতে পারলে আপনি ভ্যাসকুলার সার্জনের কাছে আসবেন। যদি বুঝতে না পারেন, তাহলে প্রথমে একজন ফিজিশিয়ানের কাছে যাবেন আপনার একটা ওভারঅল অ্যাসেসমেন্টের জন্য। ভাস্কুলার সার্জারিতে মানে একটা লোক যখন সার্জারিটা করছে, তো তার আগে কি মেডিকেশন দেওয়া হয়, নাকি প্রথমেই একদম সার্জারিতে যাওয়া হয়? এটা ভালো প্রশ্ন, কারণ সার্জারি নাম শুনলেই মানুষ একটু ভয় পায় যে আবার সার্জারি, আবার কাটাছেঁড়া, আবার অজ্ঞান, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা ভীতি আছে। এটা অস্বীকার করে কোনো লাভ নেই, কিন্তু তা সত্ত্বেও কিছু না কিছু জিনিস তো আমাদের করতে হয় সার্জারি। সাধারণভাবে যদি আর্লি স্টেজে কোনো রোগ ধরা পড়ে, তার ওষুধপত্রের চিকিৎসা আছে এবং সাধারণভাবে সেটা ওষুধপত্র দিয়েই চিকিৎসা হয়। যেমন ভ্যাসকুলার সার্জারিটা মানুষের জন্য খুব কমন না হলেও হার্টের রোগটা লোকের কাছে খুব কমন। বুকে ব্যথা হচ্ছে, চিনচিন করছে, একজন মানুষ, এখন মানুষের অ্যাওয়ারনেস বেড়েছে, তারা হয় মেডিসিনের কাছে যাচ্ছেন অথবা ডাইরেক্টলি কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছেন। এবার যদি দেখা যায় যে চিনচিন করছে বা বুকে ব্যথা হচ্ছে, তাতে যে পরিমাণে ব্লকেজ পাওয়া যাচ্ছে সেটা সাংঘাতিক কিছু নয়, তাকে দীর্ঘদিন ওষুধের মাধ্যমে ভালো রাখা যায়, কিছুটা লাইফস্টাইল মডিফিকেশন, কিছুটা ওষুধপত্র। সিমিলার ওয়েতে যদি আর্টারি ভেনের সমস্যা আমরা দেখি, তাহলেও যদি আর্লি স্টেজে ধরা পড়ে, তার বিভিন্ন রকম মেকানিজমে চিকিৎসা হতে পারে, যেটা নন সার্জিক্যাল। কিন্তু মুশকিল হচ্ছে এটার ক্ষেত্রে যা যা নিয়মকানুন মেনে চলতে বলা হয়, বেশিরভাগ লোকের ক্ষেত্রেই সেই নিয়মকানুনটা মেনে চলেন না। তার ফলে রোগের প্রোগ্রেশনটা কিন্তু হল্ট হয় না। ইট ইজ সামথিং লাইক দ্যাট, যে ডায়াবেটিসের রুগীদের বলা হয় আপনি মিষ্টি খাবেন না, কিন্তু আমি দেখেছি প্রচুর ডায়াবেটিসের রুগীরা দোকানে গিয়ে একটা দুটো মিষ্টি কিনে খেয়ে বাড়ি চলে আসে। বাড়ির সবাই জানে উনি মিষ্টি খান না, কিন্তু দোকানে গেলে কিন্তু তারা মিষ্টি খাচ্ছেন। তো এরকম করলে ইটস ভেরি ডিফিকাল্ট। আরেকটা স্যার খুব গোদা কথা রয়েছে, এবং এটা গ্রাম বাংলায় মফস্বলে বড় হতে গিয়ে বহু শুনেছি আমরা, যে শিরায় শিরায় নাকি জট পেয়ে গেছে।
বা শিরায় শিরা উঠে গেছে। শিরায় শিরায় জট পেকে গেছে বা শিরা উঠে গেছে, এই দুটো জিনিস হচ্ছে প্রথম কথা কমপ্লিটলি ডিফারেন্ট, এবং এর সাথে ডাইরেক্ট ভ্যাসকুলার সার্জারির কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এটা কি শিরায়? এটা আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি শিরায় শিরায় শিরার উপরে শিরা উঠে গেছে বা জট পেকে গেছে, যেটা আমরা সাধারণ বাংলায় বলে থাকি বা প্রচলিত কথা, এটা সাধারণত হচ্ছে কোনো কারণে যদি রিগোরাস এক্সারসাইজ করা হয়, তার মানে মাসেল খুব রিগোরাস ওয়ার্ক করছে। এবার মাসেল আমরা একটার উপরে আরেকটা, আমরা যেমন আঙুল দেখছি, আমরা যদি 10টা আঙুল বিভিন্ন রকম জড়িয়ে পেঁচিয়ে রাখি, মাসেলগুলো একটা আরেকটার সাথে এইরকমভাবে থাকে। এবার আমাদের স্পেসিফিক মুভমেন্টের সাথে স্পেসিফিক মাসেল বা স্পেসিফিক গ্রুপ অফ মাসেলস কাজ করে। এবার হেভিলি রিগোরাস এক্সারসাইজ করতে গেলে এই মাসেলগুলোর রিগোরাস কন্ট্রাকশন রিল্যাক্সেশন হতে থাকে। তাতে যদি একটা সিনক্রোনাইজেশন কোনো কারণে নষ্ট হয়, তার একটা সাডেন অ্যাকিউট পেইন হয়। মানুষ সাধারণভাবে মাসেল, আর্টারি, ভেইন সেপারেটলি ডিস্টিংগুইশ করতে পারেন না, শিরাটা তাদের কাছে কমন নাম, তাই তারা বলেন শিরায় শিরায় জট পেকে গেছে বা শিরার উপরে শিরা উঠে গেছে। এটা অ্যাকচুয়ালি নন সিনক্রোনাইজ মাসেল কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য সেম গ্রুপ। মানে ধরুন কেউ একজন স্পোর্টস পারসন নন, তিনি হঠাৎ করে মনে হয়েছেন আমি সালমান খানের মতো 6 প্যাক অ্যাপ বানাবো। তিনি গিয়ে প্রচুর পরিমাণে ডাম্বেল তুলছেন, ওয়েট লিফটে জিমে গিয়ে, ট্রেনারের কথাও শুনছেন না, তার দেখা গেল প্রচুর মাসেল পেইন হলো, আইদার পায়ে থাই মাসেলে ব্যথা হচ্ছে অথবা অ্যাবডোমিনাল মাসেলে ব্যথা হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ এই যে এক্সারসাইজে মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন একটা সিনক্রোনাইজেশন আছে, সেই সিনক্রোনাইজেশনটা যে মানুষটা জানে না, ট্রেনারের দেখিয়ে দেওয়াটা দায়িত্ব। এবার যে ট্রেনারের কথা না শোনে, তো এই মাসেল সিনক্রোনাইজেশনটা তো নষ্ট হয়ে গেল, এবং তার যে ব্যথা হবে, এই ব্যথাটাকেই মানে সাধারণভাবে শিরার উপরে শিরা উঠে গেছে, শিরা ফুলে গেছে, অ্যাটসেট্রা বিভিন্ন নামে লোকে বলে থাকে। আরেকটা হচ্ছে জট পাকিয়ে গেছে। এই শিরায় শিরায় জট পাকিয়ে গেছে, এরকম সত্যি কথা কিছু হয় না, ইটস এ মিথ। যেটা ভ্যাসকুলার সার্জারিতে একটা রিলেভেন্ট কথা আছে, যেটা একটু আগে ডক্টর কুশল আমাকে জিজ্ঞাসা করছিলেন, যে বিভিন্ন কারণে এভিএম হয় বা আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন, সেটা কিন্তু শিরায় শিরায় জট পাকিয়ে যাওয়া নয়। ম্যালফরমেশন মানে হচ্ছে আর্টারি এবং ভেনের যে নর্মাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচার যদি কোনো কারণে এমনিতেই সেটা সে নিজে থেকে করতে পারেনি, অটোমেটিকই তার হয়েছে, যদি জট পাকিয়ে থাকে সহজ বাংলায় বলতে গেলে, তাহলে সেটাকে বলা হয় আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন। শিরায় শিরায় আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, অ্যাজ এ টেকনিক্যাল পার্সন আমি বলবো এটা এভি ম্যালফরমেশন বা এভিএম। কিন্তু যে মানুষটার সাথে ডাক্তারের কোনো সম্পর্ক নেই, সে যদি বলে শিরায় শিরায় উঠে গেছে, আনটিল প্রুভেন আদারওয়াইজ তার মাসেল পুল হয়েছে ডিউ টু নন সিনক্রোনাইজড মাসেল কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন। সাপে কামড়ালে দেখেছি একটা কমন ফার্স্ট এড বলা হয় যে বেঁধে দেওয়া জায়গাটাকে এবং কামড়ে কিছু রক্ত বার করা, স্পিটিং করা। তো এই যে প্রসেসটা ফার্স্ট এড সাপে কামড়ানোর পরে, এটা কতটা সাইন্টিফিক? এর সাথে সায়েন্সের কোনো সম্পর্ক নেই। যদি সাপে কামড়ায় কাউকে সত্যি সত্যি, আনটিল প্রুভেন আদারওয়াইজ, খুব বিষধর সাপ জঙ্গলে, মানে অ্যামাজনের জঙ্গলে না গেলে আপনাকে কামড়াচ্ছে না, এটা ফার্স্ট কথা। আপনাকে সাংঘাতিক বিষধর নয় এরকম কোনো সাপে কামড়েছে। সাপে কামড়ালে যেটা হয়, সাপের বিষটা আর্টারিতে যায় না। আর্টারি আমাদের মাসেলের অনেক ভেতরে আছে, সাধারণভাবে আপনার চামড়ার লেয়ারে। খুব যদি দাঁত বড় হয়ে থাকে সাপের, তাহলে সেটা মাসেল লেয়ারে অবধি যেতে পারে। এবার ফার্স্ট ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া হচ্ছে এই পজিশনটা যেখানে কামড়ালো, সেই জায়গায় সাপের যে বিষ রইল, আপনি তো জানেন না বিষধর না নন বিষধর, তাহলে সেই বিষটার কনসেন্ট্রেশন কমানো। ট্যাপ ওয়াটার খুলে সেখানে জল ঢালুন, ফার্স্ট কাজ, কারণ বাড়িতে আপনি আর কিছু পাবেন না। বেঁধে রাখার যে কনসেপ্টে এইটা একটা সময় লোকে বলতো, সেটা হচ্ছে সার্কুলেশন কমানো। কিন্তু সত্যি কথা বলতে, সার্কুলেশন বন্ধ করতে গেলে যে লেভেল অফ প্রেশার দরকার আর্টারিতে বন্ধ করতে গেলে, এটা আপনি বাড়িতে গামছা দিয়ে বা টাওয়েল দিয়ে বেঁধে অ্যাচিভ করতে পারবেন না, সেটা হয় না। সার্কুলেশন বন্ধ করার প্রথম কথা প্রয়োজন নেই। নেক্সট যেটা হচ্ছে, আপনার ওইখানে ওই রিজিয়নে সার্কুলেশনটাকে আপনি বন্ধ করতে পারেন, কমাতে পারেন। তাহলে ফার্স্টে দৌড়ঝাঁপ করবেন না, প্রেফারেবলি একটা জায়গায় নির্দিষ্টভাবে শুয়ে থাকুন বা শান্তভাবে বসে থাকুন। আপনাকে বাকি লোকেরা ট্রলিতে করে তুলে গাড়িতে শোয়াবে, শুয়ে আপনি নিয়ারেস্ট হসপিটালে যাবেন। আজকের ডেটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের গ্রাম হসপিটালও এই রোগের চিকিৎসার এভিএম মানে অ্যান্টিভেনাম পাওয়া যায়, অ্যান্ড ফ্রি অফ কস্ট। সুতরাং ভয় পেয়ে দৌড়ঝাঁপ করে বেঁধে রাখার কোনো দরকার নেই।
ট্যাপ ওয়াটার খুলুন, সেই জায়গাটায় একদম ডাইরেক্ট জল দিন, যতটা সম্ভব সাপের বিষ জল দিয়ে ধুয়ে ডাইলিউট হবে, আর কিছু হবে না, ডাইলিউট হবে। এর পরের স্টেজের চিকিৎসাটা আপনার কোনো হাত নেই, আপনি করতে পারবেন, এটা একদম স্পেসিফিক ডোমেন। আপনি একটা নড়াচড়া করবেন না, কারণ আপনি যত বেশি পরিশ্রম করবেন তত আপনার ফিজিওলজিক্যালি সার্কুলেশনারি রেট বাড়বে, মানে বিষটা যাই থাকলো টিস্যু লেভেলে সেটাকে ছড়িয়ে দেওয়ার প্রবণতা বেড়ে গেল বডির অটোমেটিক ফিজিওলজিতে, সেইটাকে কমাতে হবে। সুতরাং জাস্ট বসে থাকুন, প্রেফারেবলি শুয়ে থাকুন, আপনাকে ট্রলি করে নিয়ে একটা নিয়ারেস্ট স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া হবে, সেখানে যারা ডাক্তারবাবু আছেন তারা চিকিৎসা করবেন, দ্যাটস ইট। মুভি মেকারদের এটা বলে দেওয়া উচিত, না চুষিয়ে জল ঢালুন। চুষিয়ে কোনো লাভ নেই, তাতে এইটা আরেকজনের পেটে যাচ্ছে, ওটা হিন্দি সিনেমায় ভালো লাগবে, তার সাথে সায়েন্সের কোনো সম্পর্ক নেই। কথাটা হচ্ছে এই যে চোষার কনসেপ্টটা ছিল হিন্দি সিনেমা থেকে যেটা আমরা শিখেছি, সেটা কি কনসেপ্টে জানি না, সেটা একটা হিরোইজম দেখানোর জন্য করা হতো। দ্য রিয়েল লাইফ হিরোইজম ইজ নট ইন দ্যাট, বি লজিক্যাল। সায়নের একটা প্রশ্ন ছিল। আমার এগুলো কোনো প্রশ্ন না, আমার সব নিজের বাজে প্রশ্নগুলো মনে যেগুলো না, না। করে আমার নাম করে সায়নের একটা প্রশ্ন ছিল, যেই শুনে সে ভাস্কুলার সার্জন আসবে, ও তখন বলছে যে আচ্ছা কি ওই ব্লাড ভেসেলসে এরকম ব্লকেজ হয়ে যায়, ব্লকেজ হয়ে গেলে প্রবলেম হয়, তো রাস্তায় তো ব্লকেজ হয়ে যায়, বলে কলকাতা পুলিশকে ডাকবো, পিটিয়ে ব্লকেজ ঠিক করে দেবে, আমাকে বলছিল যে এরকম, তো এরকম করা যায় না? হ্যাঁ, করা যায়। এবার মানে কলকাতা পুলিশের হাতে যে কনস্টিটিউশনাল পাওয়ার দেওয়া আছে, আমার হাতে তো সেই পাওয়ার নেই, সুতরাং আমাকে পিটিয়ে ঠিক করতে পারবো না। এবার একদম ঠিক কথা, মানে জোকটা ছেড়ে দিলে আসল কথাটা হচ্ছে আমাদের আর্টারিতেও ব্লকেজ হয়। এবার আর্টারিতে যদি ব্লকেজ হয়, তার মধ্যে কমনেস্ট ব্লকেজ হচ্ছে হার্টের আর্টারি, সাধারণত কার্ডিওলজিস্টরা চিকিৎসা করেন। অ্যাঞ্জিওপ্লাস্টি এখন কমন নাম, এখন প্রতিটা মানুষ অ্যাঞ্জিওপ্লাস্টি আর স্টেন্টিংয়ের নাম জানে। তার মানে কী করা হয়েছে, একটা পাইপ আছে, পাইপের ব্লকেজ হয়েছে মানে ডায়ামিটারটা, ইন্টারনাল ডায়ামিটারটা কমে গেছে। আগে যেভাবে ফ্লুইডটা যেতে পারতো, মানে আমাদের এখানে ব্লাড, সেটা এখন আর যেতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে কি করা হবে, এই বাধাপ্রাপ্ত হলে এই রাস্তাটাকে আমার বড় করতে হবে, এটা একটা হতে পারে। আরেকটা তো এখানে যদি জমে থাকে, সেই জমা মালটাকে বের করে দিতে হবে। মানে এটার অনেক বেশি সহজ উদাহরণ হচ্ছে, যদি আপনি কলের পাইপ জাম হয়ে গেছে, আমাদের সবার এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনি কি দিচ্ছেন, একটা ওই হয় প্রথমে জল জোরে ঢেলে দিয়ে দেখলেন যাচ্ছে কি না, তাহলে আমাদের সেরকম একটা কিছু করতে হবে। অথবা আপনি কি করতে পারেন, আপনি সেইটাতে ওই ড্রেনেক্স বলে কী সব পাওয়া যায়, যেটা দিচ্ছেন, যেটা দিয়ে সেই ময়লাটাকে বেসিক্যালি গলিয়ে দিয়ে বের করে দিচ্ছে, ড্রেন দিয়ে চলে যাচ্ছে, আপনার বাড়ির ড্রেনটা ওয়ান ওয়ে, এটা একটা করতে পারছেন। আরেকটা হচ্ছে আপনি সেই যে ব্লকেজ হলো সেই পাইপটাই পাল্টে দিচ্ছেন। এবার বাড়ির কলে যেটা বেসিনে করতে পারেন, কারণ সেই ড্রেনেজটা আপনার ওয়ান ওয়ে সিস্টেম। আমাদের ক্ষেত্রে অসুবিধে হচ্ছে, আপনি যেমন ড্রেনেক্স ঢেলে গলিয়ে দিতে পারেন, গলানো ডাস্টটা তো তলা দিয়ে বেরিয়ে গিয়ে রাস্তার ড্রেনেজ সিস্টেমে বেরিয়ে গেল, তারপরে মিউনিসিপ্যালিটির দায়িত্ব, আপনার দায়িত্ব নয়। কিন্তু আমি যদি আর্টারির কোনো জায়গায় ক্যালসিফাইড প্লাক হয়ে যদি সেটা গলিয়ে দিই, সেই গলানোটা তো বডিতেই থাকবে। তাহলে আমাকে গলাতে যদি হয়, তাহলে এমন ব্যবস্থা করতে হবে যে মেটেরিয়ালগুলো গলানোর মিউনিসিপ্যালিটি ড্রেনে যাচ্ছিল সেটাকে বের করতে পারি। দিস ওয়ান মেকানিজম। আরেকটা হতে পারে, এই পাইপটার ভেতরে আমরা কিছু ঠেকনা দিলাম, এই ঠেকনা দেওয়ার একটা ব্যবস্থা হতে পারে। আর বাকি যে কলের পাইপ কেটে বাদ দিচ্ছিলাম, সেটার বদলে আমরা একটা রিরুট করে দিতে পারি, অন্য রাস্তা করে দিতে পারি। আচ্ছা, এই তিনটে জিনিসই ভ্যাসকুলার সার্জারিতে করা হয়। যদি আর্টারিতে ব্লকেজ হয়, তাহলে আমরা প্রথমে গিয়ে সেই ব্লকেজটা ফুলিয়ে দিতে পারি। হার্টের ক্ষেত্রে যেরকম অ্যাঞ্জিওপ্লাস্টি, পেরিফেরালের ক্ষেত্রেও সেই একই রকম অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। কি করা হয়, একটা জায়গা সরু হয়ে গেছিলো, সেখানটা গিয়ে বেলুন দিয়ে ফুলিয়ে দিয়ে খানিকক্ষণ ধরে রাখা হয়, নানা রকম ওষুধপত্রের সাহায্য নেওয়া হয়। এই কাজটা মেকানিক্যাল, কিন্তু বাকি কাজটা ওষুধপত্র করে। মানে আপনার বাড়ির প্লাস্টার খসে পড়েছে, সেখানে একটু সিমেন্টের ঘোলা দিয়ে তারপরে প্লাস্টার মারছেন, মানে সিমেন্টের ঘোলাটা হচ্ছে ওষুধ, তাই বেলুনের মধ্যে ওষুধপত্র দেওয়া থাকে। এইটা যেই আমরা ফুলিয়ে দিলাম, এই ফোলাটা যাতে সেখানে রিইনফোর্সমেন্টে ধরে থাকে, তাতে বেলুনে ওষুধ দেওয়া আছে, তাহলে পাইপটা মোটা হয়ে গেল, আবার সেমভাবে যাবে। স্যার, এটার নাম হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। এবার যদি দেখা যায় যে এখানে অনেকটা বেশি পরিমাণে ব্লকেজ আছে, যেটা এই বেলুন দিয়ে ছেড়ে দিলে ধরে রাখা যাচ্ছে না, তাহলে আপনি কি করবেন, একটা স্টেন্ট বসিয়ে দেওয়া হবে, যেটা বিভিন্ন জিনিস দিয়ে তৈরি, তাতে মেটালিক কম্পোনেন্ট থাকে ফর রিইনফোর্সমেন্ট স্ট্রেংথ। তা সেটা দিয়ে এরকম করে বসিয়ে দেওয়া হলো, নাও ইট উইল ওয়ার্ক। এটা চট করে কোলাপস করবে না।
স্টেন্টের সহজ রাস্তা যদি আপনাকে বোঝাতে হয় তাহলে কি করে স্টেন্ট বোঝাবো, একটা সময় ডট পেন ইউজ হতো, ডট পেন খুলে গেলে ভেতরে একটা স্প্রিংয়ের মতো জিনিস পেতেন। স্টেন্ট ইজ সামথিং লাইক দ্যাট, মেকানিক্যালি সামথিং লাইক দ্যাট। তাহলে সেটা এখন একটা স্টাউট স্ট্রাকচারে বসে পড়লো। এইটা হয়ে গেল অ্যাঞ্জিওপ্লাস্টির স্টেন্টিং। যদি ব্লকেজ হয়ে থাকে, যেটা ড্রেনেক্সে দেওয়া হতো, সেই জিনিসটার এখন ডিভিটির ক্ষেত্রে আমরা করে থাকি। হোয়াট ইজ ডিভিটি? ডিভিটি হচ্ছে, ডিভিটি মানে হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস। আমাদের হাতে পায়ে সব জায়গাতেই ভেইন আছে, ভেইনে কোনো কারণে যদি ব্লাড ক্লট হয়ে যায় তাহলে সেটার নাম হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস বা ডিভিটি। এটা হচ্ছে পাইপ জাম হয়ে যাওয়া। এবার ডিভিটি মানে ভেইনের ফান্ডামেন্টাল কাজ হচ্ছে নিচের দিক থেকে রক্তটাকে হার্টে ফেরত আনা। এবার যে ফেরত আসছে না, মানে আপনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে অফিসে তো পৌঁছে গেছেন, অফিস থেকে বাড়ি ফিরতে হবে, আপনার উতলা হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। তার কারণ এবার আপনাকে আপনার রেস্টিং ফেজে ফিরতে হবে। তাহলে যদি এটা না ফিরতে পারে তাহলে কি হবে? জল জমতে থাকবে, ওভারফ্লো হতে থাকবে, পা ফুলতে থাকবে। তো এইটা ফুলতে ফুলতে এমন একটা স্টেজ হবে, যদি আমরা সঠিক সময় এটাকে রিক্যানালাইজ না করি, আলটিমেটলি পা কেটে বাদও যেতে পারে। তা আমাদের সেই ঝামেলাতে যাওয়া নেই, তাহলে আমার তার আগে ব্যবস্থা করতে হবে। এখন চিকিৎসা হচ্ছে কোনো একটা জায়গা থেকে একটা ছোট্ট মানে ফুটো করে বা ছিদ্র করে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে এইখানে একটা পাইপ দেওয়া হবে। এই পাইপের মধ্যে মাল্টিপল হোলস আছে, মাল্টিপল ছোট ছোট ফুটো আছে, তাই দিয়ে নানা ওষুধ দেওয়া হবে, ওষুধ দিয়ে গলানো হবে। এই যে ড্রেনেক্স দিয়ে গলে দিল, ড্রেনেক্স তো বেরিয়ে গেল, এটা তো বেরিয়ে যাবে না, তাহলে বের করতে হবে। তাহলে এইটা যখন আমরা গলে যাবে তখন আমরা দেখতে পাবো ফ্লোরোস্কোপিতে। এবার গলা যে মেটেরিয়ালগুলো সেটা আরেকটা যন্ত্র দিয়ে সেটা সাক করে বের করে নেওয়া হবে, যেটা বাড়ির ড্রেনেক্স দিয়ে সম্ভব, কারণ ওয়ান ওয়ে ফ্লো আমি এখানে করতে পারবো। আমার যা ডেব্রিস মেটেরিয়াল তৈরি হবে সেটা বডিতেই থাকবে, তাহলে আমাকে বের করার মেকানিজম দিতে হবে। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে মানে এই প্রসিজিওরগুলো খুব মানে মাইক্রো এবং মাইক্রোমিনি হয়ে গেছে। মানে হার্টের যার অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন্টিং হয়েছে সে যখন বাড়ি যায়, সে দেখেন হাতের এখানে একটা ছোট্ট ব্যান্ডেড লাগিয়ে আছে, অথবা কুচকির এখানে একটা ছোট্ট ব্যান্ডেড লাগিয়ে বাড়ি যাচ্ছে। মানে একটা ছোট্ট ছিদ্র দিয়ে, বাকিটা সেই ছিদ্র দিয়ে যন্ত্রপাতির সাহায্যে অপারেশনটা বা প্রসিজিওরটা করা হয়েছে। আর্টারি ভেনের ক্ষেত্রেও ঠিক তাই। এই পেশেন্টটা যখন বাড়ি যাবে একটা ব্যান্ডেড লাগিয়েই বাড়ি যাবে। তো সুতরাং ভয় পাওয়ার মতো জায়গায় এখন নেই। এই মাইক্রোসার্জারি বা এন্ডোভ্যাসকুলারের যে আজকের হাইটেক মেথড, সেটা এন্ডোভ্যাসকুলার কথাটার সাথে আপনারা হয়তো সকলে পরিচিত নন, কিন্তু এটার করোলারিটার সাথে সবাই পরিচিত। মানে একটা সময়ে প্রায় পুরো পেট কেটে গলব্লাডার অপারেশন হতো, এটা অনেকেই দেখেছেন, মানে দাদু কাকু জেঠুদের দেখেছেন। অ্যাপেন্ডিক্স অনেক বড় কাটা হতো। আজকের ডেটে গলব্লাডারে কী করা হয়? 3-4 ছোট্ট ছোট্ট ফুটো করা হয়। অপারেশনটা কিন্তু সে সেম অপারেশনই। তার মানে যে অপারেশনটা অনেক বেশি মরবিড ছিল টেকনোলজির জন্য এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য, সেই অপারেশনটার মরবিডিটি কমে গেছে, মানুষের সাফারিংস কমে গেছে। 3টে ছোট বা 4টে ছোট ফুটো করে গলব্লাডার অপারেশন হলো, বেসিক্যালি তার পরের দিন সে বাড়িও চলে গেল। আগে গলব্লাডার অপারেশন 7 দিন থেকে 10 দিন তো ভর্তি থাকতো। তো ভ্যাসকুলার সার্জারির ও এন্ডোভ্যাসকুলার মেকানিজম যা করা হয় তাতে পেশেন্টরা 2-3 দিনের মধ্যে বাড়ি চলে যায়। সবচেয়ে কমপ্লিকেটেড সার্জারি কি এই মুহূর্তে ভ্যাসকুলার সার্জারিতে? এটা তো হচ্ছে যে যেটা জানে না তার কাছে সেটা সবচেয়ে কমপ্লিকেটেড। আপনি কোনটা জানেন না? আমি ভ্যাসকুলার সার্জারি কোনটা জানি না বলা খুব মুশকিল। মানে আপনার জন্য কোনটা কমপ্লিকেটেড? এন্ডোভ্যাসকুলারে এখন AAA মানে অ্যাবডোমিনাল অ্যাওরটিক অ্যানিউরিজম, এটাই হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড এখনও পর্যন্ত আমরা যা করেছি, এটাই সবচেয়ে কমপ্লিকেটেড প্রসিজিওর। তার কারণ এই যে বললাম যে হার্টের থেকে যে মোটা আর্টারি দিয়ে আসছে ব্লাডটা, যেটা দিয়ে আমাদের পেটে এবং নিচে সব দিকে ব্লাড সাপ্লাই যাচ্ছে, এইটা যদি ফুলে যায় সেটাকে বলে অ্যাবডোমিনাল অ্যাওরটিক অ্যানিউরিজম। এটা ফেটে গেলে একজন মানে ইনস্ট্যান্ট মারা যেতে পারেন। সুতরাং এইটার একটা এন্ডোভ্যাসকুলার প্রসিজিওর করা হয় যার নাম ইভার, এন্ডোভ্যাসকুলার অ্যানিউরিজম রিপেয়ার। আমার যতগুলো আমি এ পর্যন্ত ভ্যাসকুলার সার্জারি করেছি, আমার কাছে এটাই সবচেয়ে কমপ্লিকেটেড বা জটিল মনে হয়েছে, কারণ এর মানে মার্জিন অফ এরর ইজ লেস দ্যান 1 মিলিমিটার। স্যার, এই অ্যাস্ট্রোলজি আপনাকে কতটা সার্জারিতে হেল্প করে? অ্যাস্ট্রোলজি যদি আপনি বলেন সার্জারিতে কিছু হেল্প করে কিনা জানি না, এটা সাইকোলজিক্যাল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে জিনিসগুলো পড়ে আছে এখন
সার্জারির সময় কিন্তু একটাও এই জিনিসটা আঙুলে তখন থাকে সব না। খুলে করতে হয়। ও তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজিটা কিন্তু সার্জারিতে হেল্প করে না। করে। সরি সরি সরি, কিছু মনে করবেন না যারা দেখছেন। আবার না না ঠিক আছে, এটা তো বিলিফের ব্যাপার, আমরা সব বিলিফকেই সাপোর্ট ঠিক করি। বললাম তো? একদম একদম। তো কি কি আছে স্টোন স্যার? এই রে, তা তো জানি না, এ তো দিয়েছিল, পড়ে আছি। এমনি মানে আপনি অর্নামেন্ট হিসেবে পড়েন? এটা আমাকে কলেজ লাইফে দেওয়া হয়েছিল, বাবা মা ধরে কাকে একটা ধরে কী সব দেখিয়ে দিয়েছিল, তারপর থেকে আছে। ফিজিওলজির একটা কথা যে হোমিওস্ট্যাসিস, এই হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে এটা শুধু আপনি নন, আপনি এবং আপনার সারাউন্ডিং সব কিছুকে ব্যালেন্স করে চলা। মানে এখন যদি কারেন্ট চলে যায় আপনি কী করবেন? এই প্রোগ্রামটা এখানে বন্ধ করে দেবেন, বলবেন পরে আবার রিটেক হবে। তার মানে আপনি কারেন্ট চলে গেলে কারেন্টের অফিসে গিয়ে যুদ্ধ করবেন, সেটাও করতে পারে, আপনি মামলা করতে পারেন, যেটা 5 বছর পরে রায় বেরোবে যে আমার প্রোগ্রামটা নষ্ট হয়ে গেছে। তো সুতরাং আপনাকে যে ব্যালেন্স করা, এই ব্যালেন্স ইজ দ্য হোমিওস্ট্যাসিস। এটা যেভাবে খুশি করে। আপনার এখানে আসছে শুনে আমার বউ এই শার্টটা বের করে দিল, শুনে এখন করতেই হবে। এটার বদলে তো আমি লাল শার্ট পরে এলে তো আমার বাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। এই তো আমরা আপনি আগে জানলে আমি তো হলুদ শার্ট পরে আসতাম। হ্যাঁ ঠিক। অবশ্যই আমরা সেটাই চাই। ঠিক আছে, নেক্সট টাইম তাহলে হলুদ শার্ট পরে আসবো। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা লোকালাইজ জায়গায় একটা ভেনে একটা আথেরোস্ক্লেরোসিস হলো বা জমাট বেঁধে গেছে ক্যালকুলাস দিয়ে অথবা ফ্যাট ডিপোজিশন দিয়ে, একটা লোকালাইজ জায়গায় হলো। তো এরকমও তো হয় যে দূরে কোনো একটা জায়গায় এরকম একটা ক্লট ফর্ম করলো, যেটা অনেক দূর ট্রাভেল করলো, করে কোনো একটা পার্টিকুলার এমন জায়গাকে ব্লক করলো যেটা একটা লোকের পক্ষে মানে খুব ক্রিটিক্যাল অবস্থা তৈরি করছে। ঠিক, মানে বেসিক্যালি এই এম্বোলিজমটা মানে হতে পারে। একটা হচ্ছে হার্টে যদি এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, ক্যালসিফাইড প্লাক ছোট একটা কোনো জায়গায় যাচ্ছে। এবার ধরুন আমাদের আর্টারির যা স্ট্রাকচার আছে ওপর থেকে নিচের দিকে শুরু হতে থাকে। মানে ধরুন একটা ছোট্ট টুকরো যেটা সাইজ হচ্ছে 5 মিলিমিটার, তাহলে যেখানে আমার আর্টারিটা 3 সেন্টিমিটার সেখানে 5 মিলিমিটার আটকাবে না। এটা যেতে 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 যেখানে গিয়ে 5 মিলিমিটার পাবে সেখানে গিয়ে বেসিক্যালি স্নাক ফিট হয়ে যাবে, এবং আর্টেরিয়াল প্রেশারে এটা আরও বেশি টাইট হয়ে বসে যাবে, একদম মানে পিভিসি পাইপ যেরকম ভ্যালভের মতো আটকে যায় সেরকম আটকে যাবে। এবার আটকে গেলে হবেটা কি? আটকে গেলে প্রথমে যখন সেটা উঠলো তখন সে টের পাবে না, যখন এটা ফ্লোট করছে তখনও টের পাবে না। যখন আটকে গেল, এই আটকে যাওয়ার জায়গাটার থেকে যে পোর্শন অফ অর্গ্যান বা যে পোর্শন অফ আমাদের লিম্বে ব্লাড সার্কুলেশন যাচ্ছে সেখানে বেসিক্যালি অক্সিজেনেটেড ব্লাড যাওয়াটা বন্ধ হয়ে গেল। সেখানে এক্সক্রুয়েশিং পেইন বলবে, যে সাংঘাতিক ব্যথা হচ্ছে, কারণটা সে বুঝে পাচ্ছে না হঠাৎ করে। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে স্ট্রেট একজন ভ্যাসকুলার সার্জনের কাছে আপনি আসতে পারেন। যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি নিয়ারেস্ট স্বাস্থ্যকেন্দ্র, নিয়ারেস্ট হসপিটাল যেখানে আছে সেখানে যাবেন, কারণ ইনিশিয়াল স্টেজে কিছু ওষুধপত্র তাকে দিতে হবে। না তো আরেকটা রোগ বলে ট্রাফিক পুলিশদের রোগটা কি? ট্রাফিক পুলিশ নাম বলাতে কলকাতা পুলিশ আপনার এগেনস্টে মামলা করলে বা ধরে নিয়ে গেলে কিন্তু আমি দায় নিতে না না পারি। আমি ওই যাবে মানে শুনুন, আপনি পুলিশের নাম বই, এরা কনস্টিটিউশনাল বডি, তার নাম করে প্রশ্ন করছেন ডিজিজ, ট্রাফিক পুলিশ ডিজিজ, এটা কিন্তু পাবলিক ডোমেন। দেখুন আপনাকে না, পুলিশে আমি ধরলে তো- আমি বলবো আমি জানি না। আমি তো অজানা একজন মানুষ এরকম। এই যে ট্রাফিক পুলিশ এতক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করেন, বা আমাদের ডোমেনেও প্রচুর লোক অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে, বা যারা সার্জেন আছে, এরকম সার্জেন আছে যারা 6 ঘন্টা 7 ঘন্টা টানা সার্জারি করে, তো এদের কি কি প্রিকশন নেওয়া উচিত? বেসিক্যালি পায়ের ভেনের কাজ হচ্ছে হার্টে ফেরত পাঠানো। এবার এটা অ্যান্টিগ্র্যাভিটি কাজ হয়। এটা রোগটা হচ্ছে ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা গ্র্যাভিটেশনাল ফোর্স তো আপনি দূর করতে পারবেন না। এবার প্রফেশনাল কারণে বহু মানুষ আছেন যাদেরকে লং টাইম দাঁড়িয়ে থেকে কাজটা করতে হয়। এবার লং টাইম দাঁড়িয়ে থেকে যদি কাজটা করে তার মানে তার ভেইনটা রিটার্ন হতে, মানে ভেনাস ব্লাডটা রিটার্ন হতে অনেক বেশি সময় লাগছে, সেটা পুলিং হতে থাকে, মানে ব্যালুনিং এফেক্ট বলি আমরা, যে বেলুন যেরকম ভেতরে যেমন রং বেলুনের সময় রং ভরছি ভরছি বেলুনটা ফুলতে থাকছে, সেরকম ভেইনটাও ফুলতে থাকবে। এই ফুলতে থাকতে থাকতে গিয়ে তার এখানে কিছু পরিমাণে মাইক্রোস্কোপিক্যাল ব্লাড লিক হতে থাকবে, চামড়ায় কালো দাগ পাবে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। একটা স্টেজে তার ভেইনটাই পুরো ফুলে যাবে, সে সেটা দেখতে পাবে, তখন সেটাকে ভ্যারিকোজ ভেন বলে। হ্যাঁ, এটা ট্রাফিক পুলিশদের এবং ডিফেন্স স্টাফেদের বেশি হয়, যারা লং স্ট্যান্ডিং দাঁড়িয়ে কাজ করে, সার্জেনদের হয়, হোটেল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের হয়, এভিয়েশন ইন্ডাস্ট্রি মানে এয়ার হোস্টেস বা গ্রাউন্ড স্টাফ এদের হয়, হসপিটাল ইন্ডাস্ট্রি সেখানেও হয়। ফান্ডামেন্টাল কথা রয়েছে যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে তাদের ভ্যারিকোজ ভেন হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। এবার এর থেকে প্রতিকার কী? দাঁড়িয়ে থাকাটা তো তাহলে আপনার চাকরি চলে যাবে, দাঁড়িয়ে তো আপনাকে থাকতে হবে যদি আপনার সেটা জব প্রোফাইল হয়। তাহলে
আমরা যেটা বলে থাকি যে আপনি কাজের মাঝখানে খানিকক্ষণ করে রেস্ট নেবেন। যখন আপনি রেস্ট করছেন একটা টুলের ওপরে পাটা একটু তুলে পাটাকে রেস্ট দেবেন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পাটা তুলে পায়ের পাতাটাকে এরম করতে থাকবেন। ইট উইল গিভ ইউ দ্য মাসল এক্সারসাইজ যেটা ভেনাস ব্লাডটাকে রিটার্ন করতে সাহায্য করছে। এবার যদি আপনার সেটার স্কোপ না থাকে তাহলে মাঝে মধ্যে দাঁড়িয়ে থেকে টো টিপ এক্সারসাইজ করবেন, যে পাটাকে এরকম তুলবেন, পুরো বডিটাকে টোয়ের ওপর ভর করে মাঝে মধ্যে করবেন। এইটা আপনি করতে পারবেন। এটাকে আপনার এমপ্লয়ার যেই হোক, আপনাকে কেউ মানে তার এমপ্লয়মেন্ট বিহেভিয়ারাল প্রোটোকলে এটাতে কোথাও বারণ করা নেই, সুতরাং আপনি এটা করতে পারেন। এর পরেও যদি হয় তাহলে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। আচ্ছা, সবচেয়ে কমপ্লিকেটেড কিছু সার্জারির গল্প শুনি না আপনার থেকে, যেগুলো মানে আপনার জীবনে আর কি বেশ মানে শিক্ষণীয় সার্জারি। শিক্ষণীয় সার্জারি বা তার নাম করে তো বলা ঠিক নয়। আমি একটা সার্জারিটা শিক্ষণীয় নয়, সার্জারিটা তো সার্জারি, কিন্তু তার পারিপার্শ্বিকতাটা ডেফিনেটলি একটা শিক্ষণীয়। আমি এটা বেশ কিছু বছর আগেকার কথা। ভ্যাসকুলার সার্জনের সংখ্যা খুব কম। একটি নার্সিংহোম থেকে আমায় ডেকেছে যে একটা ট্রমা পেশেন্ট এসছে, তার বোধহয় আর্টারি ভেন কিছু একটা কেটে গেছে, গায়ের জোরে ব্যান্ডেজ করে এনেছে, এখন কোনো ব্লিড করছে না, আপনাকে এসে দেখতে হবে। আমি বললাম ঠিক আছে, ব্লাড গ্রুপ টেস্ট করে 4-5 বোতল ব্লাড আনিয়ে রাখো, কারণ কতটা ব্লাড লস হয়েছে জানি না, বাকি টেস্ট ফেস্ট করে আমি যাচ্ছি। তো আলটিমেটলি আমি মোটামুটি 40 মিনিটের মাথায় গিয়ে পৌঁছেছি। তা পৌঁছে গিয়ে দেখলাম যে একটা বছর 25-এর ছেলে, তার থাইয়ে দিয়ে কেউ একটা বেড়া বাঁধার বাঁশ আছে না, মানে বাঁশকে 4 ফালি করে মাথাটা ছুচলো করা হয় যাতে ওর উপরে পাখি টাকি না বসে, গ্রামের দিকে সেই রকম একটা মানে বাঁশের ওয়ান পোর্শন দিয়ে, যেটা বল্লমের মতো মেরেছে, থাইয়ের এফোর ওপর হয়ে গেছে। এবার তাকে যারা নিয়ে এসেছে তারা রাজনৈতিক মদতপুষ্ট, বুঝতেই পারছেন। এর পা কেটে বাদ গেলে কিন্তু আপনার কলকাতা শহরে থাকা অসুবিধে। এটা হচ্ছে ওয়ান গ্রুপ। আরেক গ্রুপ আমাকে বলছে যদি এটা আপনি যদি বেশি কিছু করেন, যদি এই পেশেন্টটা ভালো হয়ে যায়, ওর বাঁচার কোনো দরকার নেই, সে এই করেছে বলে এক ধরনের ফিরিস্তি, মানে যত রকমের ক্রাইমের নাম বলতে পারেন এইরকম করেছে। এবার সব মানে আপনি বুঝুন, একজন রোগী যার থাই দিয়ে বাঁশের মতো একটা জিনিস ঢুকে রয়েছে, আর্টারি ভেন ছেঁড়া, একদল বলেছে পা কেটে বাদ গেলে আমি কলকাতা শহরে থাকতে পারবো না, আরেক দল বলেছে যত রকমের ক্রাইমের নাম করা যায়, এর সব রকম ক্রাইম আছে, একে বাঁচাবেন না। তো যাই হোক, সে অপারেশন হয়, লাস্টে পুলিশ প্রোটেকশনে অপারেশন হয়। পুলিশ আমাকে ভরসা দিয়েছিলেন তখন যে আপনি আপনার কাজ, আপনার যা করার আপনি করুন, আপনাকে এই নিয়ে ভাবতে হবে না, ও কি ক্রাইম করেছে সেটা আমাদের মাথা ব্যথা। তো যাই হোক, পুলিশ প্রোটেকশন অপারেশন হয়, তা সেই ছেলেটি যাই হোক ভালো হয়ে, তার আর্টারি এবং ভেন দুটোই ছেঁড়া ছিল। আমরা তাকে ওটিতে নিয়ে প্রায় 7 ঘন্টা ধরে সমস্ত কিছু স্টেবল করে রিপেয়ার করেছিলাম। তো এটা আমার জীবনের একটা খুব স্মরণীয় ঘটনা। ঘটনাটা সার্জারির জন্য না, একটা হচ্ছে টাইপ অফ ইনজুরি, আর একটা হচ্ছে টাইপ অফ সিনারিও, সিচুয়েশন। মানে আপনি ফাটা বাসে আটকে গেছেন একদম। ফাটা বাঁশ তো মানে বাঁশটা পুরো থাকে, এটা আঁচলা বাঁশ। তার কারণ বাঁশটাকে কেটে বল্লমের মতো বানিয়ে আমাকে আটকে রাখা হয়েছিল, এবং এই বাঁশটাও দুদিকে ছিল, এবং দুদিকে দুজনে ঝুলছিল, আমি মাঝখানে ঝুলছিল। আচ্ছা, এই শিরা ছিঁড়ে গেলে আপনারা কোন আঠা দিয়ে জোড়া লাগান? এটা একদম সার্জিক্যাল প্রসিডিওর। এটাতে বেসিক্যালি বিভিন্ন ধরনের সুতো আছে, খুব সূক্ষ্ম, যেটা আপনি খালি চোখে হয়তো দেখতেও পাবেন না, সেটা দিয়ে রিপেয়ার করতে হয়, বেঁধে দেওয়া যাবে না, মানে মাইক্রোস্কোপিক্যালি আপনি এটার ফ্লো বন্ধ করে দিলেন, পাইপলাইন বন্ধ করে দিলেন। আমাদের আর্টারি আর ভেনাসের রোগে আপনি সিস্টেম বন্ধ করতে পারেন, আপনি সেটাকে আইদার খুলে দিতে পারেন অথবা বাইপাস করে দিতে পারেন, বেঁধে দিতে পারেন না। মানে বেঁধে দেওয়া হচ্ছে লাইফ থ্রেটেনিং কন্ডিশন, কোনো উপায় নেই, এক্সট্রিম সিচুয়েশন, বাট ইট ইজ নেভার রেকমেন্ডেড আপনি আর্টারি বা ভেন বেঁধে দিচ্ছেন। একটা ছোটো জিনিস জিজ্ঞেস করছি, একটা হচ্ছে এই যে ব্লাড ভেসেলসের মধ্যে যে বিনাইন টিউমার, এই হিম্যানজিওমা যেটা বলি আমরা, এটা আপনারা খুব কমনলি পান? হ্যাঁ, আমরা কমনলি পাই। এখন হিম্যানজিওমা নামটা একটু পরিবর্তন হয়ে গেছে, এখন এটাকে আমরা আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন, AVM। হিম্যানজিওমা সাধারণভাবে খুব বাচ্চাদের পাওয়া যায়, যদি বাচ্চাদের পাওয়া যায় ভয় পাওয়ার কিছু নেই। বেশিরভাগ হিম্যানজিওমা যেগুলো বাচ্চাদের পাওয়া যায় বাই দি এজ অফ 5 or 6 মানে ইয়ার্স, এটা অটোমেটিক সেরে যাবে। যদি না সারে তাহলে তার চিকিৎসা করতে হতে পারে।
খুব অসুবিধে না হলে, এটা দেখতে খারাপ লাগে বলে বেশিরভাগ বাবা মা আমাদের কাছে বাচ্চাদের নিয়ে আসে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা অটোমেটিক ঠিক হয়ে যায়, কিচ্ছু করতে হয় না, কোনো সার্জারি নয়, কোনো ওষুধপত্রও নয়। কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়, তখন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব, আদারওয়াইজ এটা ভয় পাওয়ার কিছু নয়। ডাক্তারবাবু আপনার কলেজ কেমন ছিল? অত্যন্ত ভালো, বিখ্যাত কলেজ, মেডিকেল কলেজ, সেখানে মানে গ্ল্যামার কোসেন্টেই তো 5টা বছর কেটে গেল। আর কিছু মজাদার কলেজ লাইফে? কলেজের লাইফের মজা করতে গেলে আরও একটা এপিসোড লাগবে, ইঞ্জেকশন কলেজ বলে একটা এপিসোড করতে হ্যাঁ, হবে। ওটা করবো, আমরা প্ল্যান আছে। কলেজ লাইফ সত্যি খুব মজার লাইফ, কারণ মেডিকেল কলেজে যখন ঢুকেছিলাম তখন সবচেয়ে যেটা বেশি ভালো লাগতো, সবাই বলতো আরে ডাক্তার হয়ে গেছে, ডাক্তারের তখন কিছুই শিখিনি, সবে ফার্স্ট ইয়ার, আমাদের ফ্রিতে দেখবি তো, মানে এটা না একটা সেন্স অফ প্রাইড দিত, যেটা আমি আজকের ডেটে দাঁড়িয়ে আমার যারা জুনিয়র তাদেরকে আমি অলওয়েজ রেকমেন্ড করি যে ডোন্ট বি ইন ইউটোপিয়া। কলেজে পড়া, পাস করা আর ডাক্তারি করা তিনটে কমপ্লিট ডিফারেন্ট বলগেম। আজকে নিশ্চয়ই ইউ পারফর্মড ওয়েল, তাই সে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে মেডিকেল কলেজে গেছে, ঠিক কথা, কিন্তু দ্যাট ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, ইট ইজ বিগিন অফ দ্য স্টোরি। এবং যারা ডাক্তারির অ্যাসপিরেট, ডাক্তারি পড়তে চায়, তাদের ক্ষেত্রেও আমরা যেটা বলি, এখন আমি যখন মানে হাই স্কুলে পড়তাম তখন আমার বাবা কেরিয়ার নিয়ে আমার একটা ব্রেন ওয়াশ করেছিল। সে বলেছে তোর লাইফে এই 3-4টে অপশন আছে। কি কি অপশন? অপশন হচ্ছে, একটা হচ্ছে বা ভালো করে পড়ে 11-12 সায়েন্স পড়ে হয় ডাক্তারি না ইঞ্জিনিয়ারিং পড়বি, তা না হলে আপ টু পিএইচ দিয়ে কলেজের প্রফেসরি, সেটা না হলে স্কুল মাস্টারি, সেটা না হলে আলটিমেটলি গ্র্যাজুয়েশন করে একটা কোথাও ক্লার্ক, সেটাও যদি না হয় তাহলে তুই বা কোনো একটা জায়গায় সেলস জব করবি, আর সেটাও যদি না হয়, এই 4টে অপশন যদি অ্যাভেল করতে না পারিস, মানে বেকার, তাহলে পাড়া রকে বসে বিড়ি খাবি আর পাশে সুন্দরী মেয়ে হেঁটে গেলে ঘাড় ঘুরিয়ে দেখবি, কিন্তু কিছু বলার সাহস পাবি না। যখন মনে হবে যে না ঠিক আছে এবার একদিন বলেই ফেলি, দেখবি অন্যের হাত ধরে গাড়িতে উঠে চলে গেছে। সো ওই মানে বছর 14-15-16 বছর বয়সে যখন এইটা বোঝানো হলো, তখন ওই বয়সের বুদ্ধিতে যেটুকু বুঝেছিলাম, আমি আমার নিজের সম্পর্কে অ্যাসেস করে যে আমি খুব বাজে এমপ্লয়ি, মানে যারা খুব স্বাধীনচেতা এবং ভাবতে পারে, করতে পারে, তারা এমপ্লয়ি হিসেবে ভালো হয় না। ইঞ্জিনিয়ারিং পড়লে আমাকে আজ্জাই করি কিছুদিন চাকরি করতে হবে, ডাক্তারি হচ্ছে একমাত্র অপশন যেখানে চাকরি না করে প্র্যাকটিস করতে পারি। আমি ডাক্তারি এসেছিলাম অনলি ফর দ্যাট। মানে আমায় যদি আজকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি কি ডাক্তারি ভালোবেসে এসেছিলে, আমি তখন ডাক্তারিও জানতাম না, ইঞ্জিনিয়ারিংও জানতাম না, কলেজের প্রফেসরিটাও জানতাম না, কারণ আমার বাবা ডিফেন্সের অফিসার ছিল। আমি ডিফেন্সের প্রোটোকল আর আদব কায়দা দেখেছি, তাতে দেখেছি যে অফিসিয়াল হায়ারার্কিটা অফিসের বাইরেও তারা যেভাবে মেনটেন করে, তাতে আমার মনে হয়েছিল দিস ইজ নট মাই কাপ অফ টি। ওই 15-16 বছর বয়সের বুদ্ধিতে ডাক্তারিটা ভালো লেগেছে, তাই ডাক্তারিতে এসেছি। এখন করতে করতে কাজটা ভালোবেসে ফেলেছি, তাই চলছে। আপনার তো আজকে একটু পরে একটা ওটি রয়েছে। আমার একটু পরেই অপারেশন আছে। এইটার ব্যাপারে একটু জানবো যে কি কাটবেন আজকে? এখন কিছু আমরা কাটবো না, এখন আমরা গিয়ে একটা ভ্যারিকোজ ভেন অপারেশন করব। আগেকার দিনে ভ্যারিকোজ ভেন স্ট্রিপিং লাইগেশনে হতো, তাতে প্রচুর কাটাকাটি হতো, এখন কিচ্ছু কাটাকাটি না। মানে ব্লাড টানার জন্য যে ইঞ্জেকশনে দিয়ে একটা ছুঁচ দিয়ে ব্লাড টানা হয় রক্ত পরীক্ষার জন্য, আমরা পায়ের ভেনে একটা ওইরকম ফুটো করব, বাকি অপারেশনটা ভেতর দিয়ে করব। পেশেন্ট যখন বাড়ি যাবে একটা ব্যান্ডেড লাগিয়ে বাড়ি যাবে, 7 দিন পরে সে ছিদ্রটাও খুঁজে পাবেন। আচ্ছা, কতক্ষণের প্রসিডিওর এটা হবে মোটামুটি? রাফলি আজকে যে পেশেন্টের এটা দেখা পেশেন্ট আমাদের জানি, যেটা 2 পায়ে করতে মোটামুটি 40 মিনিট সময়। যাক, আপনি ঠান্ডা মাথায় অপারেশনটা করুন, যেন সাকসেসফুল হয়। নিশ্চয়ই সাকসেসফুল হবে। আর আজকে ব্যাপারটা খুব আমাদের আলোচনা একটু শর্ট হয়ে গেল, ডাক্তারবাবুকে আরও চাই। ছাড়বো না, আমরা আবার বসবো। তবে আপনি কথা দিয়ে যান যে আপনি আমি কথা দিয়ে গেলাম, আমরা আবার ভেন আর্টারি দিয়ে বেঁধে আমরা নিয়ে আসবো আবার। একদম শিরায় শিরায় রক্ত, ডাক্তারবাবুর ভক্ত। ডিসকাশনটা আরও অনেক কিছু জানার রয়েছে এবং সবে আমরা বেসিকটা জানতে পেরেছি নিশ্চয়ই। এবং প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো নিয়ে আমরা এপিসোড করছি, পুরোটাতে কমপ্লিট করতে পারছি না, সেই সাবজেক্টগুলো নিয়ে আমরা আরও অনেক এপিসোড করব। তো আর আপনারাও আমাদেরকে ইউটিউব কমেন্টসে জানান যে কোন কোন বিষয় নিয়ে আপনারা চান যে আমরা নতুন নতুন এপিসোড নিয়ে আসি, তাই তো? ডাক্তারবাবু, খালি জাস্ট যাওয়ার আগে একটা জিনিস জিজ্ঞেস করি, যেটা আমরা সমস্ত ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি, এই ভাস্কুলার ওয়েলবিংয়ের জন্য কী কী জিনিস ঠিক করা উচিত? আমি 3টে জিনিস বুঝি। মানে ডাক্তারিতে না একদম ডে 1-এ আমাদের হেলথ বলে একটা কথা শেখানো, হেলথের ডেফিনেশন WHO-তে আছে, গুগল করলে যে কেউ দেখতে পারবে। এর 3টে প্যারামিটার আছে, ফিজিক্যাল প্যারামিটার, মেন্টাল প্যারামিটার, সোশ্যাল প্যারামিটার।
সাধারণত আমরা ডাক্তারি বলতে ফিজিক্যাল প্যারামিটারটা বুঝি, মেন্টালটা খানিকটা বুঝি, সোশ্যালটা ধর্তব্যের মধ্যেই ধরি না। কিন্তু হেলথ হতে গেলে এটা ঠিক, এটা হচ্ছে বেসিক ফাউন্ডেশন। ভ্যাসকুলার হেলথ হচ্ছে অন টপ অফ দ্যাট। তাহলে আগে আপনাকে হেলদি হতে হবে, তাহলে আপনাকে ফিজিক্যালি ফিট হতে হবে, তাহলে ডেলি লাইফে কিছু না কিছু শারীরিক কসরত থাকতে হবে। আপনার যদি কাজকর্মে হাঁটাচলা থাকে দ্যাটস ফাইন, তা না হলে হাঁটাচলা করুন। সিডেন্টারি লাইফস্টাইল ইজ ব্যাড, দিস ইজ বেসিক। ভালো খাবেন, ভালো ঘুমোবেন, লোকের সাথে ইন্টার্যাক্ট করবেন, আপনার মন ভালো থাকবে। আর আপনি যদি সোসাইটির সাথে ইন্টিগ্রেটেড না হন তাহলে আপনি কোনোদিন ভালো থাকতে পারেন না। তাহলে ফিজিক্যালি ফিট থাকতে হবে, মেন্টালি স্ট্রং থাকতে হবে এবং মানুষের সাথে মিশতে হবে। ইউটিউব দেখে, ফেসবুক দেখে আর ইনস্টাগ্রাম দেখে ঘন্টার পর ঘন্টা কাটানোর কোনো মানে হয় না। ইউটিউবের যত শিক্ষণীয় ভিডিও চলে তার যা সাবস্ক্রাইবার, মানে আপনার চ্যানেলের কথা বলছি, তার থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার আছে, আমি নাম বলতে পারি। বলুন। যেমন একটা মানে আমি লাস্টে ইজিপ্টের একটা কনফারেন্সে এক ভদ্রলোক মানে রোল অফ মিডিয়া ইন ভ্যাসকুলার সার্জারি, মানে বেসিক্যালি পেশেন্ট অ্যাওয়ারনেস, তাতে স্ট্যাটিস্টিক্স দেখিয়েছিলেন, মানে গ্লোবাল ডেটা কালেক্ট করে, যে রিসেন্ট পাস্টে যতগুলো মেডিকেল পোর্টাল হয়েছে, অফিসিয়াল মেডিকেল পোর্টাল ফর পেশেন্ট অ্যাওয়ারনেস, তার রিচের থেকে এক্স ভিডিও রিচ অল ওভার ওয়ার্ল্ডে অ্যাটলিস্ট মিলিয়ন টাইমস। জানি আমরা দেখেও, আমি বুঝতেই তুমি দেখেছো? মানে এটা স্ট্যাটিস্টিক্যালি সে প্রুফ করেছে যে ভালো জিনিসের মানে টেলিমিডিয়াতে যেখানে ফ্রিতে পাওয়া যাচ্ছে সেখানে কাটতি কম হয়। হ্যাঁ, সত্যিই তাই। আমাদেরও যেই কারণে ইনজেকশনে দেখুন না প্রত্যেক পর্বের ভিউজ কত কম। তাই আপনাদের রিকোয়েস্ট করছি একটুখানি ভালো জিনিস প্রমোট করুন। আমরা চাইছি ইনজেক্ট করতে, যাতে আমি ওকে শেয়ার করি, ও আমাকে শেয়ার করে। ব্যাস এই হয়ে থাকে। তো আপনারা একটু প্লিজ শেয়ার করুন যাতে এই নলেজগুলো ঠিক। সাধারণ মানুষের কাছে পৌঁছয়, তারা নিজেরা ডাক্তারি না করে, সবাই সুস্থ থাকে। তো অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আরও একবার আপনাকে রিকোয়েস্ট করবো আপনি প্লিজ আমাদের শোতে আসবেন। নিশ্চয়ই আসবে, খুব ভালো লাগলো। তো এখানে শেষ করছি, এখান থেকে বিদায় নিচ্ছি। আমি সায়ন, আমি কুশল। ফিরবো ইনজেকশনের অন্য কোনো এপিসোড নিয়ে, অন্য কোনো পর্বে, নতুন কোনো ইনজেকশন নিয়ে।